হ্যালো, হ্যালো। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনে। সকলের জন্য নমস্কার। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার প্রস্তুতির মধ্যেই আছো। দেখো, আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি, অর্থাৎ সরকার পরিবর্তনের পর থেকেই দেখছি রাজ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন একটু একটু করে আসছে এবং ঠিক যেমন কথা তেমন কাজ, সেই রকমই এই সরকার যেন করে দেখাচ্ছে। তেমনি আজকে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে কথা বলবো, কারণ তোমরা অনেকে এই নিয়ে চিন্তিত। আজকে দুপুরে আরেকটি খবর আমরা পেয়েছি, ওবিসি সংক্রান্ত খবর পেয়েছি, এবং সেই কারণেই চিন্তার ভাঁজ অনেক ছাত্রছাত্রীর কপালে দেখা যাচ্ছে। কারণ এবার কি হবে? অনেকগুলো প্রসেস চলছে, নিয়োগ প্রক্রিয়া চলছে, এবার কি করব তাহলে? আবার কি নিয়োগ প্রক্রিয়া ডিলে হবে? সময়সীমা কি আবার বৃদ্ধি হবে? এই করে করে কি সমস্যা আর সমাধান হবে না? বন্ধ হয়ে যাবে সমস্ত নিয়োগ প্রক্রিয়া? যেমন খুব সত্য কথা, এখন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বা হট টপিক বলা যায়, সেটা হচ্ছে এসএলএসটি। সবই চলছিল, 11-12 প্রায় সমাপ্তের দিকে এবং 9-10-এর কিছু সাবজেক্টের ভেরিফিকেশন শুরু হয়েছিল এবং পাশাপাশি প্রাইমারির ইন্টারভিউ চলছিল। এই সমস্ত বিষয় এখন তাহলে কি হবে? তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে কি হতে চলেছে ম্যাডাম আজকে, কারণ আগের দিন যে আমরা খবর পেয়েছি, মানে সোমবার যে নিউজ আমরা দেখেছি, সেখানে আমরা দেখলাম যে রাজ্য অর্থাৎ রাজ্য সরকার মামলা প্রত্যাহার করেছেন। কেন? কারণ হচ্ছে যেই রাজ্য অর্থাৎ আগে যে পূর্ব সরকার যখন ছিল, সেই সরকার আমাদের রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। কেন? হাইকোর্টকে চ্যালেঞ্জ করে, ওবিসি মামলার কথাই বলছি। তখন সেই যে মামলা সুপ্রিম কোর্টে ঝুলেছিল এবং এই নিয়ে পূর্বের সরকার তখন অনেক রকম অজুহাত দিয়েছিল, তাই তো, যে কি করব, নিয়োগ এখন কি করে করাবো ইত্যাদি যাবতীয় জায়গায় সমস্যার সম্মুখীন হয়েছিল লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, চাকরি প্রার্থী সকলে। কারণ কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল এবং হয়েও ছিল, ডিলে হয়েছিল অনেক। প্রত্যেকে জানো সে বিষয়, আলাদা করে তো বলার কিছু নেই। এবার এই ক্ষেত্রে নতুন সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে কি কি বিষয় উঠে এলো, অনেকগুলো জায়গা আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং শোনা যাচ্ছে যেমন সত্যই যেন সেই নর্দমা পরিষ্কার করার কাজে নেমেছে, অর্থাৎ এই দুর্নীতির যে নর্দমা ছিল সেই পরিষ্কার করার কাজে নেমেছে এই নতুন সরকার। এটা আমরা বুঝতে পারছি, আর এইটাই তো আমরা চেয়েছিলাম। এত বছর ধরে যে দুর্নীতি হয়েছিল, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত জায়গাগুলোকে শেষ করে দেওয়া হয়েছিল, সেটাই আমরা পরিবর্তন চেয়েছিলাম এবং এখনো পর্যন্ত সেই সুফল দেখতে পাচ্ছি যে আমরা ভালো কাজ করেছি এই সরকারকে এনে, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। আশা রাখবো আরো ভালো যেন কাজ হয়। কিন্তু বিষয় হলো যে সত্যই এই যে গোটা প্রসেস চলছিল, নতুন সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে একটু তো এদিক ওদিক টালমাটাল হচ্ছেই এবং সরকার চাইছে যে সমস্ত দুর্নীতির আঁতুর ঘরগুলোকে ভেঙে দিতে, ধ্বংস করে দিতে, সেরকম পদক্ষেপও নেওয়া হচ্ছে। তেমনি অর্থাৎ যখন আমরা দেখলাম যে প্রথম এই সরকারে নতুন সরকার তৈরি হতেই, গঠন হতেই রাজ্য থেকে যে মামলা ছিল ওবিসি মামলা, সুপ্রিম কোর্টে সেটাকে প্রত্যাহার করে দেওয়া হলো এবং সাথে সাথেই আজকে কি হলো, আজকে যেই কেন্দ্র সরকার অর্থাৎ যে সেন্ট্রাল যে লিস্ট ওবিসি তালিকা যেটা ছিল, যেটাকে আসলে হাইকোর্ট মান্যতা দিয়েছিল, সেই লিস্ট প্রকাশিত হয়ে গেল। 66টি যে সম্প্রদায়ের লিস্ট যেটা ছিল সেটা প্রকাশিত হলো। অর্থাৎ 2010-এর আগে পর্যন্ত যেই তালিকা ছিল আমাদের,
সেটি আবার প্রকাশিত হয়ে যাওয়ার পর এটুকু আমরা এখন সকলে দেখতে পাচ্ছি, অনগ্রসর কল্যাণ দপ্তরের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, এবং যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই তালিকা আমাদের কাছে চলে এসেছে। কিন্তু এখান থেকেই এসেছে বলেই প্রশ্ন উঠেছে, অর্থাৎ কিছু জনের তো ভালো হলো, কিছু জন তো পড়লো বিপদে। এবং পাশাপাশি এটাও তোমরা জানো যে এই কিছুদিন আগে, অর্থাৎ 2-3 দিন আগে এই খবরও আমরা পেয়েছি, অর্থাৎ কাজ হচ্ছে। যেরকম 1,69,00,000 কাছাকাছি যে সংখ্যা এসসি এসটি ওবিসি, যেটা 2011 যেই সরকার এখন চলে গেছে, বাবা ভালো হয়েছে, বেঁচে গেছি আমরা, তো সেই সরকার আসার পর থেকে দুয়ারে সরকারের নাম করে, প্রকল্পের নাম করে ভুরি ভুরি জাল সার্টিফিকেট তৈরি হয়েছিল, সেগুলো রিভেরিফিকেশন হবে। ঠিক আছে, রিভেরিফিকেশন হবে। তোমরা আমাকে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ তো? যারা আমাকে এখন দেখছো তারা জানাও যে শুনতে পাচ্ছ কিনা। আর তোমরাও কি ঠিক এটা নিয়ে চিন্তায় আছো বা চিন্তায় ছিলে, সেটা অবশ্যই আমাকে জানাও। দেখো, অনেক ছাত্রছাত্রী ফোন করে জিজ্ঞেস যখন করো, সবাইকে আলাদা আলাদা করে বলার থেকে মনে হয় এটা সব থেকে ভালো তোমাদের কাছে এসে বিষয়টা জানানো। আমি আগেও কয়েকটি ভিডিওতে এই ব্যাপারটা তোমাদের বলেছিলাম যে এসসি এসটি ওবিসি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন হলে কি কি সমস্যায় পড়তে পারে। আবার যারা চাকরি করছেন অথবা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা, এবং ফর্ম ফিল আপ চলছে অথবা ইন্টারভিউ সামনে আসতে চলেছে, ভেরিফিকেশন চলছে, এই সমস্ত প্রসেসের মধ্যে কি কি গন্ডগোল হতে পারে বা কোন দিকে যেতে পারে, নিয়োগ বন্ধ হবে না। ঠিক আছে, এবং এই সরকার অন্তত পক্ষে যেটা আমরা বুঝতে পারছি যে নিয়োগ বন্ধ করা সরকারের উদ্দেশ্য নয়, বরং এই কারণে এই নিয়োগটা স্বচ্ছভাবে করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং এই জন্যই তো সমস্ত স্কুলগুলোতেও চিঠি পাঠানো হয়েছে, এবং খুব শীঘ্রই অন্যান্য সমস্ত যে প্রাইমারি, আপার প্রাইমারি, এসএলএসটিও হবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তাহলে একবার আমাকে সকলে জানাও যে আমাকে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা, আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, কমেন্টে জানাও শুনতে পাচ্ছ কিনা। তারপর আমি আসল বিষয়টায় আসবো, তারপর আসবো। এবং যেটা সকলের প্রশ্ন ছিল, ম্যাডাম এসএলএসটি কি হবে, ওটা নিয়ে একটু বলে দিন, সেটাতে আমি আসবো। একটু ধৈর্য ধরে সঙ্গে থাকো ভিডিওটায়, বুঝতে পারবে, জানতে পারবে, সবটা বলবো। এবং কি কি সমস্যা হতে পারে, তোমরা যে ভয় পাচ্ছ হয়তোবা সেটা আদৌ নাও হতে পারে। আমাকে একটু জানাও তোমরা শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক ভাবে, কমেন্টে জানাও। শুনতে পাচ্ছ? ওকে ওকে, ঠিক আছে, আমি দেখছি। আমাকে এতজন তোমরা দেখছো, কমেন্ট কেন পাচ্ছি না? এতজন দেখছো, কমেন্ট করছো 2-4 জন, এত স্লো কেন? দেখো, বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের বাঙালিদের মধ্যে এইটা হয়তো সত্যিই হয়েছে যে নিষ্ক্রিয় থেকে থেকে আমরা বড়ই নিষ্ক্রিয় হয়ে গেছি, সক্রিয় আর হতে পারছি না। সক্রিয় হতে হবে, তাই তো? শুধুই তো শুনলে হবে না, তোমাদের কথাও তো আমি শুনতে চাই, তোমাদেরও বলতে হবে। এটা কিন্তু খেয়াল রেখো। হয়তো এতদিনের সরকার ছিল, কিছু বলতে না দেওয়ার জায়গা থেকে আমরা এরকম হয়ে গেছি। যাকগে, সেটা বিষয় নয়, আসল জায়গায় আসি এবার। দেখো, এই যে ওবিসি এখন 66টি সম্প্রদায়কে মান্যতা দেয়া হচ্ছে, এই 66টি সম্প্রদায়ই ওবিসি তালিকাভুক্ত হয়েছে। তাহলে মূল বিষয় কি ছিল, কেন এই জটিলতা তৈরি হলো, বা এত বছর ধরে এই মামলা কেন চলছে, এই বিষয় কেন চলছিল, এই ব্যাপারটা একদম ছোট করে একটু দেখে নি, তারপরে আসল বিষয়টায় আসছি। ঠিক আছে, তাহলে দেখো, প্রথমেই যে বিষয় আমরা যদি দেখি যে মামলা তো প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার, এবং ওই কারণেই তালিকা প্রকাশিত হয়ে গেছে। তাহলে এইবার কি বলছে যে বিপদে কারা পড়বে, নিয়োগ প্রক্রিয়া আবার কি বন্ধ হয়ে যাবে? এই দুটো প্রশ্ন আমি সব থেকে বেশি পেয়েছি আজকে। এবং সত্যি তো অনেকগুলি সম্প্রদায় আগে ছিল, মানে ওই 77টি সম্প্রদায় বাদ দেওয়া হয়েছে, ফলত সেই সম্প্রদায়গুলোর এবার কি হবে, যারা ওবিসি তালিকাভুক্ত ছিল এতদিন, তারা কি করবে, আসবো।
তাহলে প্রথমে একটু আমরা ব্যাপারটা দেখি যে 2011 সাল থেকে তখন তৃণমূল সরকার আসে এবং সেই তপশিলি জাতি, তারপর ওবিসি শংসাপত্র দেওয়া, জনজাতি, এই সমস্ত দুয়ারে সরকারের মাধ্যমে দেওয়া হয়েছিল। বললাম আমি ভুরি ভুরি দেওয়া হয়েছে, এবং সেটা অর্থের বিনিময়ে হোক, স্বজন পোষণের জন্য হোক, পাশাপাশি শাসনের নামে অপশাসনের জন্য হোক দেওয়া হয়েছে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা এইবার ওবিসি সার্টিফিকেট অর্থাৎ ওবিসি তালিকা নিয়ে বড় সিদ্ধান্ত মন্ত্রিসভায় ওঠে এবং হাইকোর্টের নির্দেশ মেনেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, হবে বলে সরকার জানায়, আর সেটা তাই হয়। বললাম যেমন যেমন কথা তেমন কাজ। তারপরে কি সোমবার মন্ত্রিসভায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সাংবাদিক বৈঠকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন ওবিসি তালিকা পুনর্বিবেচনা করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরিতে ও পদগুলিতে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য যে সংরক্ষণ আছে তা পুনর্বিবেচনা করা হবে, এবং এই যে পুনর্বিবেচনা করা হবে সেটা কিন্তু একেবারেই সত্য এবং সমস্ত ক্যাটেগরির জন্যই সত্য। এসসি, এসটি, ওবিসি সকল যে ক্যাটাগরি আছে সকল ক্যাটেগরিকেই আবার পুনর্বিবেচনা করা হবে, অর্থাৎ যেগুলো ভুয়ো অবৈধ সেগুলো বাতিল হবে, যে কথাটি আগে বলেছিলাম আগের ভিডিওতে, ঠিক আছে। এবং সেই ভিডিওতে আমি এটাও বলেছিলাম যারা ভুয়ো সার্টিফিকেট বার করে চাকরি পেয়েছেন তাদের কি হবে, পারলে ভিডিওটা গিয়ে দেখে নিও। তারপরে আসি, এবার কি ওবিসি নিয়ে এত জটিলতা কেন? সত্যই তো, এত জটিলতা কেন? এত জটিলতা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্যই হয়েছে। কেন? কারণ হচ্ছে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে হয়নি বলে অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। হাইকোর্ট বলেছিল হ্যাঁ তাই, পদ্ধতি মেনে হয়নি, ঠিক আছে, ঠিক আছে। তারপর কি সেই মামলার রায়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় যে 2010 সালের পর থেকে জারি করা রাজ্যের সমস্ত সার্টিফিকেট বাতিল বা অবৈধ, সংখ্যাটা প্রায় 12 লক্ষের কাছাকাছি, ঠিক আছে। তো এইগুলো একটু শুনে নাও, কারণ তাহলে আজকে যে ঘটনাটা হচ্ছে তার পূর্বে কি আছে, অর্থাৎ অতীতকে জানতে হয় বর্তমান বোঝার জন্য, তাই তো আমরা ইতিহাসও পড়ি। ফলত পূর্বে কি হয়েছে একটু জেনে নাও। তারপরে দেখো কি বলছে, বিচারপতি তপব্রত চক্রবর্তী আর রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 22শে মে 2024, ঠিক আছে, সেই দিন জানিয়েছিল যে ওবিসি তালিকাভুক্ত যাদেরকে করা হয়েছে 2010-এর পর তারা বৈধ হবে না, ঠিক আছে। তারপরে 2024 সালের 22শে মে কলকাতা হাইকোর্টে নির্দেশ দিয়েছিল যে 77টি সম্প্রদায়কে বাদ দেওয়ার কথা, ঠিক আছে। তারপর কি, তারপর দেখো, এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের কাছ থেকে রাজ্য সরকার 3 মাস সময় নিয়েছিল রিভেরিফিকেশনের সমীক্ষা করার জন্য, অর্থাৎ যখনই হাইকোর্ট থেকে এই রায় দেওয়া হয়েছিল যে 66টি সম্প্রদায়কেই মান্যতা দেওয়া হবে, তখনই হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের কাছে মামলা দায়ের করে রাজ্য, এবং তখন সুপ্রিম কোর্ট একই প্রশ্ন করে সব ঠিকঠাক ভাবে হয়েছিল কিনা, তাহলে সার্ভে করা হোক আবার নতুন করে। তখন রাজ্যের আইনজীবী বলে হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আমরা করব, আমাদের একটু সময় দেয়া হোক। তার পরবর্তীতে কি হলো, তার পরবর্তীতে এর ফলে হাজার হাজার পড়ুয়ারা, যেটা এক্ষুনি বলছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ পড়ুয়া, চাকরি প্রার্থী সকলে এই সমস্যার মধ্যে পড়ে যায় যে অ্যাডমিশন বন্ধ হয়ে যায়, পাশাপাশি চাকরির নিয়োগ বন্ধ হয়ে যায়, নিয়োগ প্রক্রিয়া শুরুই হয় না, বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না, একটাই অজুহাত দিয়ে রাখা হয় কি করে করব, ইচ্ছা তো আমার আছেই। ওরা বারে বারে কেস কেন করে দেয়, কে কে বলেছিল এই বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। 2010 সালের পর থেকে জাতিগত সমীক্ষার মাধ্যমে যে বিভাজন সৃষ্টি হয়েছিল, অর্থাৎ তার আগে যেহেতু ওবিসি শুধু ছিল, কিন্তু 2010-এর পর ওবিসি এ আর ওবিসি বি করা হয়, ঠিক আছে। ওবিসি এতে 10% সংরক্ষণ, ওবিসি বি তে ছিল 7%, মোট 17% সংরক্ষণ করা হলো। এবং এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে যে পূর্বের যে সরকার ছিল সেই সরকার সত্যই
রাজনীতির জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থে সিংহাসন বাঁচানোর জন্য এই যে ধর্মভিত্তিক যে ক্যাটেগরি তৈরি করা, এটা সম্পূর্ণ নিন্দনীয়। কারণ যার প্রকৃত প্রয়োজন তাকে দেয়া হোক। হয়তোবা দেখা যেতে পারে ৭৭টি সম্প্রদায়ের মধ্যে প্রয়োজনই ছিল না ৭০টি সম্প্রদায়ের বা ৭৫টি সম্প্রদায়ের বা ৭১টি সম্প্রদায়ের, কিন্তু তারাও কেন পাচ্ছে? এই রাজনীতির জটিলতার জন্য পেয়েছিল। প্রকৃতপক্ষে দরকার যাদের, তারা পেলে কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা তখনই তৈরি হয়, তখনই এই বিষয়ে কথা বলতে হয় মানুষকে, যখন হয়তো যার প্রয়োজন নেই, যার অট্টালিকা বাড়ি, সেও যদি এই সংরক্ষণের সুবিধা নেয় তখন খারাপ লাগে। তারপরে কি এই বিষয়টা দেখার পর আমরা দেখতে পাচ্ছি কি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এই সার্ভে করা হোক, রাজ্য সার্ভে করুক, মূলত ওবিসি হিসেবে চিহ্নিত সাব ক্যাটাগরি যোগ্য কিনা এই বিষয়ের উপর সমীক্ষা করতে বলা হয়। এবং তারপরে কি দেখা যায় যে এই সমীক্ষা করার পরেও তারপর এই ৬৬টি জাতির সংখ্যা কমিয়ে আইনি জটিলতা দূর করতে ৬৪ করা হয় এবং নতুন করে ৭৭টি আবার সংযোজন করা হয়েছে, মোট দাঁড়ালো আমার ১৪০। ঠিক আছে, তারপরে কি, তারপরে হচ্ছে ২০১০ থেকে ২০১২ সালের মে মাসের মধ্যেই ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, তার মধ্যে ২টি হিন্দু সম্প্রদায়, ৭৫টি মুসলিম সম্প্রদায়। এই জন্যই বললাম ধর্মের ভিত্তিতে রাজনীতি, অনেকে এখন এই বিষয়টা নিয়ে কথা বলে, বিজেপিকে নিয়েও কথা ওঠে, ধর্মের ভিত্তিতে রাজনীতি। ধর্মের ভিত্তিতে তো রাজনীতি পূর্বের সরকার চোখে আঙুল দিয়ে চলে গেছে দেখিয়ে, কিন্তু এখন বরং এই সরকার চেষ্টা করছে যাতে করে সম্ভব করা যায় বা সম্ভবপর হয় দুর্নীতি কতটা কমানো যায় তার জন্য। ঠিক আছে, তারপরে কি ২০১০ থেকে বিলি হয়েছে প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট। কারা কেন কি জন্য করেছে বুঝতেই পারছো, কারা কেন কি জন্য করেছে বুঝতেই পারছো। একটা সামান্য লক্ষ্মীর ভান্ডার কি করে পাবো সেটা যখন পাড়ায় জানতে যেত, সেই পাড়ার যে নেতা, তৃণমূলের নেতা, সেও বলতো আগে ৫০০ টাকা ফেলুন তারপর তো বলবো। এই রকম হয়েছে। ঠিক আছে, তারপরে কি এই নতুন লিস্টে আবার মামলা হয়, প্রথমে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইত্যাদি। আমাদের মোদ্দা কথা হলো এইটা চলেছিল, এবার এখন তাহলে এর প্রভাব কি কি পড়তে পারে। তাহলে ওই যে বললাম যেটা প্রথমেই বিষয়, যে পুনর্বিবেচনা করার বিষয় বা পুনর্বিবেচনার বিষয়, সংশোধন করার বিষয় এসসি এসটি ওবিসি তিনটেকেই বলা হয়েছে। এবার আসল কথা, একদম ছোট করে এই বিষয়টা বলি, তাহলে প্রথম উত্তরটা দিই তোমাদের। যদি এবার বলি যে হ্যাঁ বলছি এসএসসি ২০২৫ কি হবে? এসএসসি ২০২৫ কিছু হবে না। কেন বলছি? ১০০ বার নিয়োগ যেমন চলছে তেমন চলবে, ভালো করে ব্যাপারটা বোঝো। প্রথম হচ্ছে যখন এসএসসির এই প্রক্রিয়া চলছে তখনই তোমাদের ওই ওয়েবসাইটে, এসএসসি এসএলএসটির ওয়েবসাইটে একটা নোটিশ দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? সেখানে বলা হয়েছিল যে আমরা এখন সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করেছি, অর্থাৎ ওবিসি, তাই সুপ্রিম কোর্টের নির্দেশ আসা পর্যন্ত সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে সেটা মান্যতা পাবে, এটা বলা হয়েছিল। নিশ্চয়ই নোটিশটা তোমরা দেখেছো সকলে, তাই তো? নোটিশটা দেখেছো সকলে। তাহলে এই নোটিশের ভিত্তিতে এখন মামলাটাই তো নেই, রাজ্য তো মামলার প্রত্যাহার করলো। তাহলে এখন বিষয় হচ্ছে সম্পূর্ণ তো এই ৬৬টিই পাবে এই সম্প্রদায় যারা ওবিসি। ঠিক আছে, এইবার তাহলে কি হবে? এবার একটা ভালো সুবিধা আছে, সেটা কি বলতো? ধরো আবার নতুন করে, যেহেতু প্রসেসটা এখনো কমপ্লিট হয়নি, প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত রাজ্যের কাছে সমস্ত কিছু তার অধিকার আছে, এই সমস্ত কিছু পরিবর্তন করা হলেও হতে পারে। তাই যদি এটাই ধরে নেওয়া হয় যে এই ৬৬টি সম্প্রদায় থাকছে, বুঝতে পেরে গেছি আমরা, তাহলে ওই নোটিশ অনুযায়ী পরিবর্তন করা মানে প্রয়োজন পড়লে করা হতো, কারণ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে সেই নির্দেশের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চলবে, এই কথাই ওই নোটিশে আছে। তাহলে কি হচ্ছে যে সহজে আমরা বুঝতে পারছি আবার হয়তো নোটিশ আসতে পারে, অথবা আবার নতুন করে লিস্ট প্রকাশিত হতে পারে। এবার তোমরা বলতে পারো
যে 11-12-এর তো হয়ে গেছে ম্যাডাম ইন্টারভিউ, 11-12-এর তো ইন্টারভিউ হয়ে গেছে, তাহলে এখন কি করব? 11-12-এর ইন্টারভিউ হয়েছে কিন্তু এখনো নিয়োগ হয়নি। আর এই যে জটিলতম পরিস্থিতি ছিল এসএলএসটি, তার মধ্যে কিন্তু একটা বিষয়, সেন্ট্রালের তালিকা যদি মানা হয় তাহলে সেই একই নিয়মে 27% সংরক্ষণ দেওয়া উচিত। লিখছো আচ্ছা, নাম দেওয়া আছে রাধা মাধব, যাকে লিখছো, কিন্তু বিষয় হচ্ছে যে হ্যাঁ, এটা একটু বলে দিই যে 7% এখন তোমাদের এই যে ওবিসির যেটা এখন 17% ছিল, সেটা 7% আনা হয়েছে। 66টি সম্প্রদায় শতাংশের হার কিন্তু 7 রাখা হয়েছে। এই বিষয়টা আসবো, উত্তর দিচ্ছি আমি যে কেন 27% হলো না, বলছি। বিষয়টা হচ্ছে তাহলে দেখো, আগে এসএলএসটিটা বলে নি, না হলে আবার মাঝখান থেকে একটু ঘেটে যাবে ব্যাপারটা। দেখো তাহলে হচ্ছে কি যে আমার যদি এটা হয় যে এখনো যেহেতু সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশিত হয়নি, মেধা তালিকা তো এখনো প্রকাশিত হয়নি, 11-12-9-10 সব ক্ষেত্রেই বলছি, 9-10-এর ক্ষেত্রে এখনো তো ইন্টারভিউ শুরু হয়নি। এইবারে ঘটনা হচ্ছে যে মেধা তালিকা প্রকাশিত হয়নি মানে এর মাঝখানে পরিবর্তন আসতেই পারে। সরকার পরিবর্তন হয়েছে, চেয়ারম্যান পদত্যাগ করেছে, রিজিওনাল চেয়ারম্যানরাও পদত্যাগ করে গেছে, সমস্ত বড় বড় জায়গার পূর্বের সরকারের আধিকারিকরা পদত্যাগ করছে, ফলত পরিবর্তন তো আসবে। এবং এই পরিবর্তন এলে পরেই ভালো, কারণ যাতে আর ভবিষ্যতে কোনো রকম দুর্নীতি না হয়। ঠিক আছে, তাহলে কি এইবার আমাদের দেখতে হবে যে আবার করে নোটিশ আসে কিনা, কারণ ফর্ম ফিল আপ আমাদের হয়ে গেছে, এবার শুধু ইন্টারভিউ বাকি আছে, পরীক্ষা তো হয়ে গেছে, ওই ভিত্তিতেই হয়েছে, ইন্টারভিউটুকু আমাদের বাকি আছে। এবং তোমরা এও জানো যে অনেকে ফ্রেশার্সরা তাদের চোখের জল ধরে রাখতে পারেনি, 60 পেয়েও পরীক্ষায় চান্স পায়নি, এই ইন্টারভিউ ডাক পায়নি, বাস্তবিক। এবং এই নিয়ে এখন মুখ্যমন্ত্রী এই নিয়ে কথাও বলেছেন যে সত্যই তো এই বিষয়ে অনেক খারাপ বিষয় হয়েছে। আমি তোমাদের এটা নিয়ে আগে কথা বলেছিলাম যে তালিকা সম্ভবত দুটো আসতে পারে, একটা ফ্রেশার্সদের, একটা যারা পূর্বের শিক্ষক ছিলেন। ঠিক আছে, তাহলে কি ঘটনা, এখন নতুন তালিকা প্রকাশিত হতে পারে। এবং এই যে 10%টা যেটা বাদ গেল, এই যে 10% যেটা আগে 17 ছিল, এই 10টা কিন্তু এখন আবার আনরিজার্ভে চলে গেল। অর্থাৎ একই রকম ভাবে বোঝা যায় আনরিজার্ভ তো কোনো নির্দিষ্ট ক্যাটেগরি নয়, জেনারেলের কোনো ক্যাটেগরি নেই অ্যাকচুয়ালি। তো সেটা তাহলে কি একদিক থেকে সুবিধা হলো, একদিক থেকে সুবিধা হলো কি, একদিক থেকে তো সুবিধা হলো যে আবার দেখা যেতে পারে যে যে সম্প্রদায়গুলো ছিল 77টি সম্প্রদায়, তারা তাহলে ঘুরে ফিরে আনরিজার্ভে গিয়ে পৌঁছতে পারে। ঠিক আছে, তাহলে ওখানে 10% যুক্ত হয়েছে। এবার একটা কথা খুব ভালো করে বোঝো ব্যাপারটা, তালিকা আসতে পারে নতুন করে, অথবা নোটিশ খুব শীঘ্রই আসতে চলেছে যে কি হবে, কারণ রাজ্য কিভাবে কাজটা করবে নিশ্চয়ই তাদের কাছে কিছু পরিকল্পনা আছে, তো সেই ভিত্তিতেই হবে। এবং এটা এই মুহূর্তে কালকে ভাববে না নোটিশ আসবে, কারণ এখনো যেহেতু রিভেরিফিকেশনের কথা বলা হয়েছে, জনগণনা শুরু হচ্ছে, সুতরাং রিভেরিফিকেশন সমস্ত কাস্টগুলোকে দেখা হবে, ভুয়ো কাস্ট যারা ভুয়ো সার্টিফিকেট বার করেছে তাদেরকে বাদ দেওয়া হবে, এই ভিত্তিতে এই সবটা কাজটা করে তারপরে কিন্তু লিস্ট আসবে। ঠিক আছে, এসএসসি নতুন করে লিস্ট প্রকাশিত হতে পারে আবার, যেখানে এই সমস্ত ব্যাপারটাকে ঠিক করে দুর্নীতি মুক্ত করে প্রকাশিত হতে পারে। এবার একটা কথা বলি যে তাহলে অনেকটা বিপদে পড়লো 77টি সম্প্রদায়, এটা নিশ্চয়ই তোমরাও সহমত হবে আমার সাথে। ঠিক আছে, তোমরাও নিশ্চিত সহমত হবে যে অনেকে বিপদে পড়লো। দেখো প্রথমে একটা কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে আসলেই বিপদে পড়লো না কেউই। কেন বলছি, সত্য একটা বিষয় যে এই ক্যাটেগরি ভিত্তিক বিষয়টা না রাখাই তো ভালো, একদম উঠিয়ে দেয়া ভালো, কিন্তু কোন সরকারই এটাতে ওঠাবে না। কেন, রাজনৈতিক দিক থেকে সমস্যা দেখা দেবে যেই সরকারই তুলতে চাইবে, তাই তো? না হলে এতদিন তো এই রিজার্ভেশন উঠে যাওয়ারই কথা ছিল, রিজার্ভেশন থাকলে উচ্চ নিচ থাকবে। এবং সত্য কথাই তোমরা একটা বিষয় দেখবে, এই যে ইডব্লিউএস কত ভুয়ো পরিমাণে ইডব্লিউএস বেরিয়েছে। আমি তো বেশ কিছুদিন আগে একটা আইপিএস অফিসারকে নিয়েও কথা
বলেছিলাম যে ইউপিএসসি পরীক্ষা হয় যেখানে, তো সেখানেও ইডাব্লিউএস ক্যাটাগরি দিয়ে চান্স পাওয়া, সেটা নিয়েও কথা বলেছিলাম। তাহলে সত্যি তো কাস্ট এই সার্টিফিকেটের সুবিধা নেওয়ার জন্য প্রচুর মানুষজন এই দিকে এগিয়ে থাকে, এবং সত্যই দেখবে দুজন বাবা মা হয়তো দুজনেই সরকারি চাকরি করে, খুব উচ্চ পদে চাকরি করে, তার ছেলেটি তার মেয়েটিও কিন্তু এই রিজার্ভেশন বা সার্টিফিকেটের সুবিধা নিচ্ছে, এরকম প্রচুর আছে। এবং প্রকৃত অর্থেই হয়তো যে সুবিধাটা পাওয়ার অধিকারী সে হয়তো বঞ্চিত হচ্ছে, বারে বারে হয়েছে। তাহলে কি সত্যই আমাদের এটা বোঝা উচিত যে রিজার্ভেশন সত্যি তুলে দিলেই ভালো, খুবই ভালো। তাহলে এই কোনো সমস্যা হবে না, মেধার ভিত্তিতে সকলে যে আসলে মেধাবী তার আগে একে নাম, আর যে মেধাবী নয় তার 100 নাম, মিটে যাবে ঝামেলা। কিন্তু এটা তো হওয়ার নয়, এটা কখনোই হয়নি, বা হবে কিনা সেটা দেখার বিষয়। সম্ভবত আমরা হয়তো দেখে যেতে পারবো না যেটা হচ্ছে। ফলত যাই হোক, এই যে এত আমরা দেখি, দেখবে তোমরা একটা খুব তিক্ত অভিজ্ঞতার কথা বলছি, অনেক জায়গায় ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় জায়গায় যারা আছে, পদবি দেখে টাইটেল দেখে কে কোন টাইটেল, ঠিক আছে, সেই ডাক্তারের কাছে যাবে অনেক মানুষজন আছে। আমার এটা নিজের অভিজ্ঞতা, আমি নিজে দেখেছি। তাহলে এখান থেকেই তো ক্লিয়ার হয়ে যাচ্ছে একজন যে 97% নাম্বার পাচ্ছে সে চান্স পাচ্ছে না, আর একজন 57% চান্স পেয়ে গেলে তাহলে স্বাভাবিক কে বেশি ভালো চিকিৎসক, প্রশ্ন তো উঠবেই। তাহলে যাই হোক, এখন বিষয় হলো রিজার্ভেশন তো উঠবে না, আপাতত এখন কাজটা কি হবে। দেখো, সত্য কথা 66টি সম্প্রদায়ের মধ্যে 7% যে সংরক্ষণের হার সেটা রাখা হলো, বাকি 10% যেমন আগে ছিল সেটা রাখা হলো না। এবার পাশাপাশি যেটা বললাম এসএলএসটির ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, যারা ভয় পাচ্ছ বন্ধ হয়ে যাবে, কিচ্ছু হবে না। দেখো, এই সরকার অন্তত দুর্নীতি মুক্ত করতে চাইছে, পরীক্ষা বন্ধ করতে চাইছে না, নিয়োগ বন্ধ করতে চাইছে না, ঠিক আছে। তাহলে এসএলএসটি আবার নিজের প্রসেসেই এগোবে, হয়তো যা সময় লাগতো তার থেকে 10-15 দিন বেশি সময় লাগতে পারে, তবে প্রচুর সময় লাগবে, পরের বছর হবে না। মুখ্যমন্ত্রী নিজে বলছেন 4 বছরের কাজ 4 মাসে করব, তাহলে এখানে তো 4 মাসের কাজ 4 দিনে করা হয়ে যেতেই পারে। একটু সময় নাও, নোটিশ আসবে, কোনো সমস্যা নেই, এবং তালিকাও নতুন করে প্রকাশিত হতে পারে। আবার এই কথা আমি বলছি তোমাদেরকে, আবার রিপিট করছি, ভালো করে শোনো, যেহেতু স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছিলেন 60-এ 60 পেয়েও ছেলেমেয়েরা পরীক্ষায় চান্স, ইন্টারভিউয়ের চান্স পায়নি, তাহলে দুটো তালিকা প্রকাশিত হতেই পারে, ঠিক আছে, দুটো তালিকা প্রকাশিত হতেই পারে। যে সমস্ত শিক্ষক তাদের যারা চাকরি গিয়েছিল তারপর যারা পরীক্ষা দিল তাদের আলাদা লিস্ট প্রকাশিত হতে পারে অভিজ্ঞ শিক্ষকদের, আর ফ্রেশার্সদের আলাদা লিস্ট প্রকাশিত হলে অনেক ফ্রেশার্স কিন্তু ডাক পাবে, ঠিক আছে, অনেক ফ্রেশার্স আবার সুযোগ পেতে পারো, এখনই ভয় পেও না, অথবা সেকেন্ড এসএলএসটিও আসবে, একদম নিশ্চিন্তে থাকো। যারা শুনছো আমাকে, আমি তোমাদের বলছি, আমার এত বছরের বিশ্ববিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা বলতে পারো, তার সাথে এই কেরিয়ারে আমি একদিন দুদিন নেই, অনেক দিনের অভিজ্ঞতা থেকে বলছি, অনেক কিছু দেখেছি, এরকম অনেক ইন্টারভিউ দেখেছি, সেখান থেকে বলছি বাবা, ঠিক আছে। তারপরে একটা বিষয় দেখো, এবার যারা বলছিলে যে বাকি আপার প্রাইমারি টেটের যে যা কিছু চলছে সেগুলো কি আদৌ আসবে, বলছিলেন তো আপার প্রাইমারি নোটিফিকেশন চলে আসবে। আজকেই একজন ফোন করে আমাকে জিজ্ঞেস করেছো যে ম্যাডাম আপনি যে বললেন আপার প্রাইমারি আসবে, তাহলে কি এই সমস্যায় আর আসবে? কেন আসবে না, এটা বুঝে নাও, আসবে না কেন। শুধু ওবিসি, যেটা ওবিসি আগে এ বি ছিল, এখন তো ওবিসি কি হয়েছে, ওবিসি শুধু ডাব্লিউবি হয়েছে, হ্যাঁ, ফলে ওবিসি ডাব্লিউবি হয়েছে, ফলত ওবিসি মানে ওবিসির আর ক্যাটাগরি থাকবে না, ওবিসি দিয়েই আসবে। এবার যেগুলো নোটিফিকেশন আসেনি সেগুলো তো আসবেই, আর ওখানে তো আরো সহজ হয়ে গেছে ব্যাপারটা, ক্লিয়ার কাট একদম, কি ওবিসি এ বির কোনো ঝামেলা নেই, শুধু ওবিসি দিয়ে আসবে। এবার যারা 66টি সম্প্রদায়ের মধ্যে আছো তারা ওবিসি হয়ে গেলে, ঠিক আছে, বাকিরা ইউআর। এবার দেখো একটা বিষয়, আমাকে এই রিসেন্টলি জিজ্ঞেস করেছো সম্ভবত যে ম্যাডাম তাহলে এই যে আগের বছর যাদের ইস্যু হলো তাদের কি হবে, ওটা ব্যাপার নয়,
তোমাকে দেখতে হবে তালিকাটায় তোমার সম্প্রদায় আছে কিনা, ঠিক আছে? সে তুমি কালকে ইস্যু করো, সেটাও হবে। তুমি কালকে অ্যাপ্লাই করো, সেটাও হবে। তোমাকে দেখে নিতে হবে তোমার 66টা সম্প্রদায়ের মধ্যে তোমার সম্প্রদায়টা পড়ছে কিনা। সে তুমি কালকেই করো, পরশুই করো, ওটা তো অবশ্যই বৈধ, ভ্যালিড, ঠিক আছে? তাহলে যে নোটিফিকেশনগুলো আসেনি আসবে, এবং সেখানে আরো সুন্দর করে সরলীকরণ হয়ে যাচ্ছে। দেখো, যে আর ওবিসি এবি থাকবে না, ওবিসি দিয়ে আসবে, যার যেটা ক্যাটাগরি সে সেটা ফিল আপ করছো, ঠিক আছে? তারপরে যেমন তোমরা বলছো যে এই যে পঞ্চায়েতের পরীক্ষা আসতে চলেছে, তাহলে কি সেটাও হবে? এগুলো সব আসবে, শুধু মিলিয়ে নাও, হাতে সময় কম পাবে, যত তাড়াতাড়ি পারবে নেমে পড়ো, প্রস্তুতি নিতে শুরু করে দাও। মনে মনে হয়তো ভাবছো যে নেব প্রস্তুতি নেব, আসুক না নোটিফিকেশন, এলে কিন্তু আর সময় পাবে না, তখন দেখবে তোমার পাশের ছেলেটাই বা তোমার পাশের বন্ধুটাই এখন হয়তো সে লুকিয়ে লুকিয়ে প্রস্তুতি নিচ্ছে, তুমি হয়তো জানতেও পারছো না। বুদ্ধিমান হলে আজ থেকে শুরু করে দাও, একটা চাকরি নিজের করো, তারপর যা ইচ্ছা তাই। এই একটা বছর একটু খেটে নাও, ঠিক আছে? কারণ পুজোর আগে পুজোর পরে পরীক্ষা প্রচুর আসছে, তো সেটা সকলকে আমি বলছি, তার জন্য প্রস্তুতি নাও। আর এইটা ভেবো না নিয়োগ বন্ধ হয়ে যাবে। পরীক্ষা দিয়েছো, কোয়ালিফাই করেছো, পরীক্ষা স্বচ্ছতার সাথেই হয়েছিল, কোয়ালিফাই করেছো, এবং তাই তুমি অবশ্যই দাবিদার, ঠিক আছে? এই নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। তবে লিস্ট বা তালিকা আসতে চলেছে, এবং দুটো আলাদা আলাদা লিস্ট কিন্তু প্রকাশিত হতে পারে, এটুকু নিশ্চিন্তে থাকতে পারো। যেটা হবে ভালোই হবে, খারাপ কিচ্ছু হবে না। আর পাশাপাশি তোমাদেরকে বলবো, এসএলএসটি হয়ে গেছে, এসএলএসটি পড়েছিলে, আবার এসএলএসটির জন্য প্রিপারেশন নিতে পারো। আপার প্রাইমারি নাও, না হলে পঞ্চায়েত আসছে সেগুলো নাও, প্রচুর পরীক্ষা তো আসছে এখন, আইসিডিএস এসেছে, প্রচুর পরীক্ষা আসছে, সেগুলোর প্রিপারেশন নাও। মেয়েরা যারা শুনছো, তারা শুধুমাত্র মহিলাদের জন্য আইসিডিএস আসছে, এগুলো প্রিপারেশন নাও, জোর কদমে লেগে পড়ো একেবারে, ঠিক আছে? এবার দেখো, 45 বয়সের ঊর্ধ্বসীমা করা হয়েছে, এক্ষেত্রেও একটা বিষয় দেখতে পেলে তো, কাজ তো হয়েছে। যেটা ভোটের আগে, যেটা সরকার গঠনের আগে যে কথা বলেছিল এই সরকার, তারা তো সেই কাজগুলো করছে। 5 বছর তো বয়সের সীমা বাড়ানো হলো সরকারি চাকরির ক্ষেত্রে, কত মানুষ উপকৃত হলো ভেবে দেখেছো একবার? এই যে সিএসসির ক্ষেত্রে এখনো ফর্ম ফিল আপ চলছে, ডেট এক্সটেন্ড করা হয়েছে যাতে করে সকলে ফর্ম ফিল আপ করতে পারে, ঠিক আছে? তো এই বিষয়টাই বলার যে যে কাজটা করছে এই সরকার, সে কিন্তু নিজের সকলের, মানে শুধু নিজের স্বার্থে নয়, সকলের স্বার্থে করছে। আমরা পূর্বের সরকারকে দেখেছি নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য নিজে থাকবে অট্টালিকায়, কার কথা বলছি বুঝতে পারছো? আর বাকি জনেদের বলা হবে যে চপ শিল্প, ঘুগনি শিল্প করে খেতে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেটা হয়েছে, যেটা বলেছে সরকার সেরকম কাজ করছে, ঠিক আছে? তাহলে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে, এবং এক্ষেত্রে আপাতত ভাবে বেশি প্যানিক না হয়ে চুপ করে বসে দেখো, এবং এটা খেয়াল রেখো যে নতুন করে লিস্ট আবার আসছে কিনা, নোটিশ আবার আসছে কিনা, ওয়েবসাইট চেক করবে। আমরা তো সব সময় তোমাদেরকে বলবোই, সমস্ত ইনফরমেশন সবটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আরেকটা কথা ছোট করে বলে দিই, দেখো, অনেকে ভাবছো হয়তো বা যে সার্টিফিকেট রিভেরিফিকেশন হবে, নতুন করে দেখা হবে মানেই কি সকলের চাকরি চলে যাবে, সকলকে, মানে যেমন হচ্ছে, যদি ব্যাপারটা কি যে ভুয়ো সার্টিফিকেট প্রমাণিত হলেই শুধুমাত্র তার চাকরির উপর এফেক্ট পড়তে পারে, ঠিক আছে? ভুয়ো সার্টিফিকেট প্রমাণিত হলে, ধরো যে প্রকৃত অর্থে এসসি এসটি ওবিসি, তার তো সমস্যা নেই। যদি কোনোভাবে ভুয়ো সার্টিফিকেট হয়, ধরো যে গভর্নমেন্ট নির্ধারিত ক্রাইটেরিয়াগুলো আছে, যদি সেগুলো ম্যাচ না হয়, তার যে সে যে সুবিধাটা নিচ্ছে সেই হিসাবে, তাহলে তো তার অবশ্যই প্রশ্ন চিহ্ন দাঁড়াবে যে আপনি কি ক্ষেত্রে সুবিধা নিচ্ছেন, কেন নিচ্ছেন, ঠিক আছে? ফলে এটা একটা আমাদের বিষয় খেয়াল রাখতে হবে যে ভুয়ো সার্টিফিকেটের, যারা ভুয়ো সার্টিফিকেট বার করেছিল তারা এই ভয়টা পাবে, যারা সততার সাথে থেকেছে, যারা সৎ পথে থেকেছে, তাদের এই ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা প্রকৃত অর্থে এসসি এসটি ওবিসি, তাদের তো ভয় পাওয়ার কিছু নেই।
এবার কেউ যদি শাসক দলের কাছের লোক হয়ে একটা সার্টিফিকেট বার করে নিয়েছে, জেনারেল হয়ে এসটি সার্টিফিকেট বার করে নিয়েছে, মুখার্জি নাম করে এসটি সার্টিফিকেট বার করে নিয়েছে, চ্যাটার্জি নাম করে এসটি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট বার করেছে ইত্যাদি, যাই হোক, তাদের তো সমস্যা হবে। এরকম তো চাকরি হয়েওছে, তোমরা তো খেয়াল রেখেছো। এই তো ব্যাপার। যেমন ঠিক ওই বিপিএল কার্ডের মতো এরকম তো দেখেছো, যে প্রকৃত দাবিদার সে না পেয়ে পাচ্ছে কারা? যারা সুবিধাবাদী, তারা ওই সুবিধাটা তুলে নিচ্ছে। ঠিক আছে, ফলত দেখার বিষয় কি হয়, প্রত্যেকটা আপডেট দেব, সকলকে বলছি বেশি চিন্তা করো না, প্রত্যেকটা আপডেট দিতে থাকবো, তোমরাও ওয়েবসাইট ফলো করবে, যেটা হবে ভালোর জন্যই হবে। এবং এই নিয়ে পরবর্তীতে আবার যে বিষয়টা জানাবো সেটা হলো যে এই যে এসএসসি এসএলএসটি নিয়ে আরো বিস্তারিত গভীরে আরেকটু রিসার্চ করে নি, সকলে যে সমস্ত অভিজ্ঞ মানুষেরা আছেন, যে সমস্ত পদে আছেন, সেই জায়গার খবর এসে ধীরে ধীরে সবটা বলবো তোমাদেরকে। ঠিক আছে, তাই আপাতত এটুকুই। এবং সকলকে একটা কথা বলছি, বারে বারে বলছি, যেটা 66টি সম্প্রদায়ভুক্ত যারা, তারা কোনো রকম সুবিধা থেকে বঞ্চিত হচ্ছ না। তার বাইরে যারা 77টি সম্প্রদায় নতুন করে যুক্ত করা হয়েছিল, সেটা বাদ গেল। ঠিক আছে, সেটা বাদ গেল। তাই আবার যদি আমরা দেখি যে এসএলএসটির ক্ষেত্রে, বারে বারে বলে দিচ্ছি, এসএলএসটির ক্ষেত্রে এখনো নিয়োগ সম্পন্ন হয়নি, পুরোপুরি নিয়োগ সম্পন্ন হয়নি, অনগোয়িং প্রসেসের মধ্যে আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনগোয়িং প্রসেসের মধ্যে যেগুলো থাকে সেগুলোতে বাধা দেওয়া হয় না। আবার অনেক ক্ষেত্রে এই বিষয়টিও দেখা যায় যে যেহেতু এখনো একদম ফাইনাল মেরিট লিস্ট চলে আসেনি, তাই পরিবর্তন চাইলে সরকার করতে পারে। ব্যাপারটা বোঝাতে পেরেছি? অনেক ক্ষেত্রে হয় যে অনগোয়িং প্রসেসের মধ্যে যেই নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে আর সরকার হস্তক্ষেপ করে না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরকার হস্তক্ষেপ চাইলে করতে পারে, কারণ এখনো চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হয়নি, এটা খেয়াল রাখো। তার জন্য ওই ওবিসি লিস্ট অনুযায়ী আলাদা করে আবার তালিকা আসতে পারলেও পারে, তাতে অনেকে আবার যুক্ত হতে পারে। ঠিক আছে, তাই এখনই ভয় পাওয়ার কিছু নেই, যেটা হবে ভালোর জন্য হবে। তোমাদের আরো কিছু জানার থাকলে, আরো কিছু বলার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, অথবা নিচে নাম্বার দেওয়া থাকছে সেখানে ফোন করবে। আমি আমার দিক থেকে সর্বতভাবে তোমাদের চেষ্টা করব সমস্ত কিছু বলে দেওয়ার। পাশাপাশি একটা কথা বলে দিই, যেহেতু এই প্রসঙ্গ উঠলো, দেখো পঞ্চায়েতের জন্য যে নিয়োগ আসতে চলেছে, একটা হিউজ ভ্যাকেন্সি আসছে, এবং পুলিশ, ডাব্লিউবি পুলিশ, কলকাতা পুলিশের একটা হিউজ ভ্যাকেন্সি আসছে। ঠিক আছে, তার জন্য কিন্তু বৈঠক ইনস্টিটিউশনে অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তোমরা চাইলে ফ্রি ক্লাসও করতে পারো, বৈঠকি অ্যাপ ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে, অথবা পেড ব্যাচে যুক্ত হতে পারো। আপার প্রাইমারি টেটের দুটো কোর্স চলছে একসাথে। ঠিক আছে, দুটো কোর্স একসাথে চলছে, প্রাইমারি টেট চলছে। সমস্ত যে সমস্ত সামনে বিজ্ঞপ্তি আসতে চলেছে সেই সমস্ত পরীক্ষার অ্যাডমিশন প্রক্রিয়া এবং ডেমো ক্লাস চলছে। কালকেই যেমন গ্রাম পঞ্চায়েতের জন্য একটি ক্লাস আছে, তারপরের দিন আরেকটি আছে, তারপর আরেকটি, অর্থাৎ 4টে যে সাবজেক্ট তোমাদের পড়তে হচ্ছে তার জন্য 5টি ক্লাস আসছে পরপর, একদম কাল থেকে শুরু হচ্ছে, পরপর 5-6 দিন এরকম ভাবে ক্লাস আসবে। ওগুলো ফ্রি ক্লাস, পুরোপুরি তোমরা জয়েন হতে পারো। ঠিক আছে, যদি লিঙ্ক চাও আমাকে বলবে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। ভালো থেকো সকলে, তোমাদের আশা করছি আর কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে তো অবশ্যই বলো। 2025-এর ওএমআর পাবলিশ করা হলো না, হাইকোর্টের অর্ডার আছে, তাও পাবলিশ হয়নি। রাহুল সরকার লিখছো, আমরা বৈশ্য সমাজ ক্ষমতায় নিয়ে আসলাম, আমাদের সঙ্গে এই রকম করলো, আমরা ভালো নম্বর পেয়ে লড়াই করি আর অন্য সম্প্রদায়ের মানুষ আরামে কম নম্বর পেয়ে চাকরি পেয়ে যাবে। দেখো, আবার একটা বিষয় বলছি, একটু সার্বিকভাবে জিনিসটা ভাবতে হবে। ঠিক আছে, সার্বিকভাবে জিনিসটা ভাবতে হবে। বলছি তন্ময় মাইতি, আমি একটু একটা উত্তর দিয়ে নিই, তোমারটা আমি বলছি যে চলতি প্রাইমারি ইন্টারভিউর ওপর কি কোনো প্রভাব পড়তে পারে। বলছি, দেখো একটা বিষয় হলো যে প্রথমে এই কথাটা আমি বলি যে
আসলে একটু সার্বিকভাবে আমাদের ব্যাপারটা দেখতে হবে, ঠিক আছে? সার্বিকভাবে দেখলে আমরা যেটা দেখব যে প্রকৃত অর্থে যেটা হয়েছে সেটা ভালো হয়েছে। আসলে যদি আরো ভালো করতে হতো তাহলে রিজার্ভেশন তুলে দেওয়া উচিত ছিল, আরো ভালো করলে সব থেকে ভালো। এই যে এতগুলো প্রশ্ন তোমরা করছো, এই যে এতগুলো, এই যে এই এত রাগের ইমোজি পাঠাচ্ছ, দরকার নেই তো। সব থেকে ভালো হতো সবাই সমান মেধার দিক থেকে কেউ একটু সুবিধা পাবে না, যার মেধা যতখানি সে তত বেশি সুবিধা পাবে, এটা হলে তো সব থেকে ভালো হতো। কিন্তু এই যে বিষয়টি এটা হয়েছে, আমাদের মানতে হবে আপাতত। এখন যেটা হবে ভালো হবে। আচ্ছা, এরপরে যেটা দেখো, প্রাইমারি ইন্টারভিউর ওপর প্রভাব পড়বে বলতে ওই একই কথা বলতে হয়, যেহেতু এই কথাটা বলবো যে সরকার চাইলে এখনো পর্যন্ত এই যে সমস্ত প্রক্রিয়াগুলো চলছে এখানে আলাদা করে যা হয়ে গেছে হয়ে গেছে, আবার তালিকা বার করতে পারে যে সমস্ত ওবিসিরা ছিল তাদেরকে বাদ দিয়ে। অথবা এটাও হতে পারে যে যেহেতু প্রক্রিয়া চলছে সুতরাং সেখানে হস্তক্ষেপ নাও করতে পারে, পরবর্তী যেগুলো আসছে সেগুলোতে রাশ টেনে ধরার জন্য এই সিদ্ধান্ত। ব্যাপারটা বোঝা গেল? সেগুলোতে রাশ টেনে ধরার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য, দরকার যার নেই ওবিসি সে ওবিসি যাতে না থাকে সেটা করার জন্য, এবং এসসি এসটি সকলের ক্ষেত্রেই বলছি, ঠিক আছে? তো ফলত সেই জায়গাটা ঠিক করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার বিষয় হচ্ছে যে এই দুটো ব্যাপার আমাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে। এই দুটো বিষয়, সেটা হলো, এক হচ্ছে ওই বললাম সরকার চাইলে হস্তক্ষেপ করতে পারে, না চাইলে এর পর থেকে কাজ করতে পারে। আবার সত্য এটা, অনগোয়িং প্রসেসের মধ্যে না ঢোকাটার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। কারণ যারা সত্যি পরীক্ষা দিয়েছে, যারা ইন্টারভিউ দিয়ে দিয়েছে এবং ভেরিফিকেশন অনেক সাবজেক্টের হয়ে গেছে, ইন্টারভিউ দেওয়ার জন্য প্রিপারেশন পর্যন্ত নিচ্ছে, তাদের মধ্যে হস্তক্ষেপ না করাটাই ভালো এখন পর্যন্ত। কারণ লিস্টে নাম উঠে গেছে, তাদের এই প্রসেসটার মধ্যে সরকার হস্তক্ষেপ না করলেই ভালো, সেটা ইন্টারভিউ, সেটা প্রাইমারির ক্ষেত্রে হোক অথবা সেটা এসএলএসটির ক্ষেত্রে হোক। যেগুলো চলছে সেগুলোর মধ্যে আর ইন্টারফেয়ার না করে বরং কি পরবর্তীগুলো থেকে শুরু করা হোক। পরবর্তীগুলো থেকে এমনি হবে, কারণ ফর্ম ফিল আপ যেগুলো শুরু হবে, ফর্ম ফিল আপে তার ওবিসি এবি থাকবে না, সুতরাং ঝামেলা শেষ। কিন্তু যেগুলো চলছে সেগুলোতে হস্তক্ষেপ না করাটাই সরকারের ভালো, কারণ আবার না হলে সেই ছাত্রছাত্রীরা, চাকরি প্রার্থীরাই বিপদে পড়বে। ব্যাপারটা হচ্ছে এটা, বা হচ্ছে প্রসেসটা আবার একটু ডিলে হয়ে যেতে পারে, ঠিক আছে? আশা করছি এটাই হবে, যে এইবার থেকে আর হস্তক্ষেপ না করে হতে পারে সামনের প্রক্রিয়াগুলো থেকে আবার ফ্রেশ সিদ্ধান্ত বা ফ্রেশ ভাবে এই সিদ্ধান্ত লাগু হবে, আশা করা যাচ্ছে। তো সেটার জন্য একটু দুদিন দেখতে হবে। আর হচ্ছে যেটা বিষয়, সেটা দুটো তালিকার বিষয় আমি আবারও বলছি, সেটা কিন্তু এলেও আসতে পারে, একটু একটু ধৈর্য রাখবো আমরা, ঠিক আছে? বেশ, ঠিক আছে। তাহলে আর কিছু তোমাদের বলার থাকলে আমাকে বলো, প্রশ্ন করো, আমি উত্তর দেব। আপাতত আজকে এখানেই শেষ করছি, এবং আবার পরবর্তী যে আপডেট পাবো সেটা অবশ্যই সবার আগে তোমাদের জানাবো। তার জন্য কি করবে? তার জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখো, এবং ইউটিউবেও মাঝে মাঝে এই লাইভ যায়, তাই ইউটিউবে যে আছে চ্যানেল আমাদের বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন, সেটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো। আর অবশ্যই আবারও বলছি, যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো আসতে চলেছে সেগুলোর জন্য প্রস্তুতি নাও সকলে, কারণ একটা চাকরি কিন্তু তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে, এটা কিন্তু মাথায় রেখো। বাবা মায়ের এতদিনের দুঃখ, যন্ত্রণা, কষ্ট, বাবা হয়তো দিনের পর দিন পরিশ্রম করেছে তোমাকে পড়ানোর জন্য, সেইটুকু তাদের মুখে হাসি তুমি ফোটাতে পারো। তাই একটাবার চেষ্টা করো, নিজেকে কথা দাও। আমি জানি যে এত বছর ধরে অনেক অজুহাত তোমরাও দিয়েছো নিজেদেরকে, এবং অবশ্যই অপদার্থ সরকার ছিল যে তোমরা পড়াশোনা করতে পারোনি, বা করে কি করব, চাকরি নেই। আমি নিজে শুনেছি যারা হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে, আমার ছাত্রছাত্রী আমাকে বলেছে, কি হবে ম্যাডাম, কি করব, চাকরি কোথায়, সে তো চলে যেতে হবে রাজ্যের বাইরে, কি করব। আমি জানি এটা তোমাদেরও সমস্যা হতে পারে, হয়েছে, কিন্তু এইবার তো অজুহাত আর চলবে না। এবার নিয়োগ হবে, তুমি যদি বোকামি করো তুমি পিছিয়ে যাবে, তোমার ওই বন্ধুটা কিন্তু এগিয়ে যাবে।
সরকারি চাকরিটা সে পেয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রেখো। তাই একবার নিজেকে কথা দাও, প্রমিস করো আমি অবশ্যই এবারে পারবো, এই জেদ নিজের মধ্যে নিয়ে এসো, ঠিক আছে? তাহলে যদি তোমরা ফ্রি ক্লাসগুলো করতে চাও তাহলে অবশ্যই বৈঠকি অ্যাপটা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে। ওখানে প্রত্যেকটা ফ্রি ক্লাস আছে, যেমন ধরো আপার প্রাইমারির অনেকগুলি ফ্রি ক্লাস আছে, মক টেস্ট আছে, তার সঙ্গে যেটা আছে সেটা হলো স্টাডি মেটেরিয়ালস, ওগুলো তোমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? এবং যদি তোমরা অফলাইনে ক্লাস করতে চাও, বারবার বলছি অফলাইনের জন্য কিন্তু সিট সংখ্যা সীমিত থাকে, এটা সকলে জানো, কারণ অনলাইনে অনেক সকলকে অ্যাড করানো যায় কিন্তু অফলাইনে সেটা সম্ভব নয়। তাই অফলাইনে কোনো ক্লাস করতে চাইলে আগে থেকে সিট বুক করে দেবে, সেটা দমদমে এসে ক্লাস করবে, ঠিক আছে? ঠিক আছে, চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, গুড নাইট।